হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। হসপিটালে গিয়েছিলাম। হসপিটাল থেকে এসে গত রাতের বেলা ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়েছি। আজকে অনেক বেলা করেই কিন্তু ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে সকালের যে কাজকর্মগুলো আছে সেগুলো আর কি করতে হবে। তো তার আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখন হালকা পাতলা একটু আর কি কিশমিশ খেয়ে নেব, আর তার সাথে 2 গ্লাস পানি খাবো। এর মধ্যে কিন্তু আমি জবা জুঁইকে ডাকাডাকি করতেছিলাম যেন তাড়াতাড়ি করে ওরা উঠে যায়, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলা নাস্তা বানাবো না, নাস্তা বানানোর যেহেতু তেমন একটা ঝামেলা নাই, এ কারণে চিন্তা করলাম যে আপাতত 2-4টা কিশমিশ খেয়ে তারপরে পানি খেয়ে ফেলি, এতে করে পেটটা একটু ভরা থাকবে। আর সকালের নাস্তা বলতে আজকে চিন্তা করেছি যে ভাত দিব মেয়েদেরকে, আর ডিমটা ভেজে দিব। ডিম আর ভাত ভাজা দিয়ে সকালের নাস্তাটা করব, কারণ কোনো জায়গা থেকে দৌড়ে আসার পর এরপর ইচ্ছে করে না ওইভাবে আর ঘরোয়াভাবে নতুন করে কোনো নাস্তা তৈরি করি। রাতের বেলা যেহেতু ভাতটা পরিমাণে বেশি রান্না করা হয়েছিল, সেখান থেকে অনেকটা ভাত আর কি রয়ে গিয়েছে। রাতের বেলায় চিন্তা করেছি যে সকালবেলা আজকে আর কোনো রুটির ঝামেলা করব না বা রান্নাবান্নাও করব না, এ কারণে কিন্তু ভাতটা পরিমাণে বেশি রান্না করেছিলাম। তো এই দিক থেকে আমি পানিটা খেয়ে সবার আগে আমি আমার খাবার টেবিলটাই ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। এই যে গ্লাসের স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কন্টিনিউ আমাকে পরিষ্কার করতে হয়। না হলে দেখা যায় যে যতই বৃষ্টি বাদল হোক না কেন, কোথা থেকে যে এত ধুলাবালি এসে এগুলোর উপরে পড়ে আর একদম সাদা হয়ে থাকে, যেটা কিনা দেখতেও ভালো লাগে না। তো এই দিক থেকে আমি এখন আমার কিচেন ক্যাবিনেটটা গুছিয়ে নেব। কিচেন ক্যাবিনেটের মধ্যে যা যা আছে সব কিছু সরিয়ে ফেললাম। নাসরিন নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু কিচেন ক্যাবিনেটটা কত টাকা আর কোথা থেকে নিয়েছো? তো আপুর উদ্দেশ্যে বলে দিয়েছি, আমার কিচেন ক্যাবিনেটটা বানাতে 11,000 টাকা খরচ পড়েছিল। এটা আমি আকাশমণি কাঠ দিয়ে বানিয়েছি। আর এটা যেহেতু আমার বাসার কাছে কয়েকটা ফার্নিচারের দোকান ছিল আপু, তো আমি সেখানে সেই দোকানদারকে আমি আর কি ডিজাইনটা বলে দিয়েছিলাম যে কেমনভাবে বানাতে হবে। তো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, তারা সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাকে বানিয়ে দিয়েছিল। তো আশা করছি নাহার আপু উত্তরটা পেয়ে গিয়েছ। এদিক থেকে দেখেন, পুরুষ মানুষ যদি ঘরের বউর কথা না শুনে, সে পুরুষ মানুষের কপালে কিন্তু মহা দুঃখ থাকে, যে দুঃখ কখনো কাউকে বলে শেষ করা যাবে না। এই মেডিসিনের যে ড্রপগুলো দেখতে পেলেন, এগুলো প্রতিদিন আমাকে এই টি টেবিল থেকে প্রতিদিন আর কি সরাতে হয়। রাতের বেলা একবার দেয়, সকালবেলা একবার দেয়। তো জবার আব্বুর কিন্তু কানে ভালোই সমস্যা হয়েছে। কানের সমস্যা বলতে সে কিন্তু কানে মোটামুটি এখন একটা কানে খুব কম শুনে। এই সমস্যাটা হয়েছিল অনেক দিন আগে। তো আমি তাকে বারবার বলেছিলাম যে ভালো একটা ডক্টর দেখাতে। সে কিন্তু ঘরোয়া টোটকা ওষুধ ব্যবহার করেছে। যেমন সে কখনো কখনো নারকেল তেল ব্যবহার করেছে, কখনো সরিষা তেল ব্যবহার করেছে, এমনকি কেরোসিন তেল দিয়েও কিন্তু সে কানে খুব বেশি কি বলবো যে কটন বাড দিয়ে কেরোসিন তেল দিয়ে এগুলো কানের মধ্যে খুব ঘোটাঘুটি করেছে। তো তার এই ঘরোয়া টোটকা জিনিস ব্যবহার করা দেখে আমি কিন্তু মোটামুটি একটু রাগ করেছিলাম। সে কিন্তু অন্যরকম টাইপের একজন মানুষ। সচরাচর কোনো কিছু হলে ডক্টরের কাছে তো যাবেই না, সে তার মন গড়া চিকিৎসা সে ঘরে বসেই নিজেই নেবে। তো এর মধ্যে কিন্তু কানের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। তো যখন দেখলো যে সে আর কোনোভাবেই ঠিকঠাক থাকতে পারছে না, তখন আর কি তাড়াতাড়ি করে ডক্টরের কাছে গেল। আর ডক্টর দেখানোর পর পরীক্ষা নিরীক্ষা করার পর এখন ডক্টর বলছে যে তার কানের পর্দাটাই ছিদ্র হয়ে গিয়েছে। এটা লাখ টাকা দিয়ে অপারেশন করালেও এটা আর ভালো হবে না। তবে দেখেন, এখন না বলেও পারছি না, গাধা কিন্তু ঘোলা পানি খায়, সেটা কিন্তু একটু ঘুলিয়েই খায়। তো তারও হয়েছে সে অবস্থা। আমি শুরুতেই বলেছিলাম যে তুমি আগে ডক্টরের কাছে যাও। তো সংসার জীবনে না এই মানুষটাকে আমি কখনো কোনো দিনও কোনো কথা আর কি শোনাতে পারি না, এই জায়গাতে আমি খুবই ব্যর্থ। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। এখন সে টিকতে না পেরে সে নিজে থেকে কিন্তু ডক্টরের কাছে গিয়েছে।
তো যাই হোক মেডিসিন খাচ্ছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন আবার বলতেছিল যে সে ফজিলাতুন্নেসাতে ডক্টর দেখাতে যাবে। তো যাই হোক আমি তাকে আর কিছু বলিনি, বললাম যে ঠিক আছে তুমি ভালো একটা ডক্টর দেখো, তারপর দেখো যে এটার কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না। তো আমি বলবো যে প্রতিটা পুরুষ মানুষকে ঘরের বউর কথাকে অবশ্যই দাম দেওয়ার জন্য। যে পুরুষ মানুষ দেখবেন যে ঘরের বউর কথায় দাম দেয় না বা পাত্তা দেয় না, সেই পুরুষ মানুষদের কপালে কিন্তু মহা দুঃখ থাকে। সেই দুঃখগুলো মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তাদের বয়ে বেড়াতে হয়। তো যাই হোক এই মানুষটার বিষয়ে আর কোনো কথা না বলি। আমি কিন্তু কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল। রাতের বেলা বাসায় আসার পর যেহেতু আমার খুব খারাপ লাগছিল, এই কারণে কিন্তু আমি কোনো কিছু ওইভাবে ধোয়ার সময় পাইনি। আর এই যে নামের একটা চুলা এখানে বসিয়ে রেখেছি, এখানে রান্না বান্না করলে আমার এই চুলাটা কিন্তু নষ্ট হয়। তো রান্না করি বা না করি এই চুলাটাকে কন্টিনিউ কিন্তু আমাকে পরিষ্কার করতে হয়, এই কারণে আমার খুব বিরক্ত লাগে। তো আমি চাটা আগে বসিয়ে দিলাম, আর সকালবেলা নাস্তা করার আগে আমি যত রকমের কাজ আছে কিচেনের, তো চেষ্টা করতেছি এগুলো আগে গুছিয়ে ফেলার জন্য। আমি কিন্তু রেগুলার এই কাজগুলো করি, কখনো কখনো ক্যামেরা বন্দি করি, আবার কখনো কখনো করি না। তো কিছুটা তেল ছিল, মেয়েরা যেন কি ভাজাভাজি করেছিল কে জানে, তো সেখান থেকে কিছুটা বাড়তি তেল আর কি কড়াইতে বেঁচে ছিল, তো ওগুলো কাপে ঢেলে রেখে দিয়েছিল এমনিতেই। তো ওই তেলটা দেখে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে আমার কিচেনের ছোট্ট সেলফটা, তো এই সেলফটাও কিন্তু এখন আমি খুব সুন্দর করে একটু ভেজা কাপড় দিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। একটা কিচেনের মধ্যে দেখা যায় যতই চিন্তা করি যে না এত হাবিজাবি রাখবো না বা এত কিছু রেখে আর কি কোনো কিছু ব্যবহার করব না, কিন্তু আসলে না রেখেও কিন্তু পারা যায় না। কিচেনটা আমাদের মেয়েদের সবচাইতে বেশিরভাগ সময়টা কিন্তু আমাদেরকে কিচেনেই কাটাতে হয়। আর রান্না বান্না বলেন, কাটা বাছা যত কিছু আছে সব কিছু কিন্তু কিচেন থেকেই শুরু হয়। আবার রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে থালাবাটি ধোয়া পর্যন্তও কিন্তু কিচেন পর্যন্ত আমাদেরকে থাকতে হয়। তো এই কারণে কিন্তু কিচেনের জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না রাখলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। আমাকে অনেক আপুরা বলেন বা আমার ফ্যামিলির লোকজন বলেন যে আমি নাকি প্রচুর কাজ করি। সত্যি কথা বলতে কি এই কাজ আছে বলেই আমি কিন্তু এখনও টিকে আছি। এই কাজের মধ্যে যতক্ষণ নিজেকে ডুবিয়ে রাখতে পারি ততক্ষণ আমি নিজের মধ্যে অন্যরকম একটা শান্তি বা স্বস্তি খুঁজে পাই, এটা বলতে পারেন। আমি কিন্তু রেগুলার এখন ভিডিও দিচ্ছি না, একদিন পর পর ভিডিও দিচ্ছি। তো দেখা যায় পারিবারিক একটু ঝামেলার কারণে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো দেখলাম যে আমার অনেক প্রিয় ভালোবাসার আপুরা আমাকে পার্সোনালি যখন কথা বলেন তখন তারা বলেন যে এটা নাকি একটা নেশার মতো হয়ে গিয়েছে। যেমন সেদিন আমার ছোট বোনই আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার খালাতো বোন আর কি, যে আপু তোমার ভিডিও রেগুলার টিভিতে দেখি, তো দেখতে দেখতে এমন একটা নেশা হয়ে গিয়েছে, এখন না এটা কেমন সন্ধ্যা হলে আমি সবার আগে তোমার টিভিটা ছাড়লে তোমার ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে, আর তখন আমি খুব মনোযোগ সহকারে তোমার ভিডিওগুলো দেখি। ইদানিং তুমি ঠিকঠাক মতো ভিডিও দিচ্ছ না, তো ভালোও লাগে না, আসলে তোমার ভিডিও একটা নেশার মতো হয়ে গিয়েছে। তো আমি না ওর কথাটা শুনে খুব হাসতেছিলাম, আর আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আমার ভিডিওগুলো তুমি দেখো, এটা তো আমি জানিই না। তখন বললো যে আপু কমেন্ট করি না, শুধু লাইকটা মোবাইল থেকে দিয়ে দিই আর টিভি থেকে তোমার ভিডিওগুলো দেখে থাকি। তো তখন কিন্তু আমার সত্যি খুব ভালো লাগা কাজ করলো। তখন আর কি আমি বললাম যে একটু ব্যস্ততার মধ্যে আছি, তো ব্যস্ততা সেরে উঠলে তারপর আবার হয়তো বা কন্টিনিউ ভিডিও দিব। তো এখানে কিন্তু আমি সকালে নাস্তা করার আগেই দেখতে পেলেন যে আমি খুব সুন্দর করে কিচেনে সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি। এখন ডিমটা ভেজে নিব, আর ভাতটা যেহেতু ঠান্ডা আছে ওটা আর কোনো কিছুই করব না, ওই সাথেই আর কি ডিমটা ভেজে ভাতটা জুইকে খাইয়ে দিব, আর সেখান থেকে আমি কয়েক নলা ভাত আর কি খেয়ে নেব। ফাতেমা জান্নাত আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আপনি না টিউলিপ ফুলের বিজনেস করতেন, এখন কি করেন? আমি ফুল নিতে চাই, দয়া করে একটু জানাবেন আপু। তো ফাতেমা আপু আপনাকে বলতেছি, আপু আমি কখনো টিউলিপ ফুলের কোনো বিজনেস আমি করিনি। আপনি হয়তো বা অন্য কোনো আপুকে এই বিজনেসটা করতে দেখেছেন, তো আশা রাখছি আপু বুঝতে পেরেছেন। আসলে আমি কোনো বিজনেসের মধ্যে কিন্তু এখনও কোনো বিজনেসের খাতে আর কি নাম লেখাইনি, তো আপু হয়তো বা ভুল কর্মে এখানে কমেন্টটা করে ফেলেছেন।
তো যাই হোক, আসলে ভালো লাগা আর ভালোবাসা এটা পাওয়াও কিন্তু একটা ভাগ্যের বিষয়। সবাই কিন্তু সবার কাছ থেকে সব ভালো বাসাটা পেতে পারে না। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমি চিনি না, জানি না, অচেনা অজানা আপুদের যে এতটা ভালোবাসা পাবো সেটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। তবে আমি একটা মানুষ সবার কাছে যে খুবই ভালো এমনও কিন্তু না। এমনও কিছু কিছু মানুষ আছে যাদের কাছে কিন্তু আমি খুবই খারাপ বা তাদের কাছে খুবই বিরক্তিকরের একটা কারণ। তো যাই হোক, আসলে ওইদিকে আমি চোখ কানও দেই না বা ওই কথাগুলোও আমি পাত্তা দেই না। আমি আমার মতো করে সবসময় কাজ করতে ভালোবাসি বা আমি আমার মধ্যেই ডুবে থাকতে ভালোবাসি। এদিকে দেখেন কতগুলো কাপড় চোপড় ময়লা হয়েছিল, তা আমি একটু কুসুম কুসুম গরম পানি করে গামছা কাপড় যা ছিল সব একসাথে ভিজিয়ে দিচ্ছি। সপ্তাহে একবার অন্তত আমি গরম পানি করে তারপর আমার দেখা যায় শরীর মোছার যে গামছাগুলো বা টাওয়ালগুলো থাকে সেগুলো আর কি পরিষ্কার করে ফেলি। আর এদিক থেকে যে পরার টুকটাক কাপড় চোপড় ছিল সেগুলোও কিন্তু আমি ভিজিয়ে দিলাম। এখানে কিছু কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দেব আর কিছু কাপড় চোপড় হাতে ধুয়ে নেব। এদিক থেকে বিছানার যে চাদরটা সেটাও আমি তুলে ফেলেছি। আজকে দুপুরে তেমন কোনো আর কি রান্না বান্নাই নাই। তো এই যে ডিপ ফ্রিজে আমি যে রান্না বান্না করেছিলাম সেখান থেকে কিছুটা তরকারি আমি ডিপ ফ্রিজে কয়েকটা বাটি আর কি তুলে রেখে গিয়েছিলাম। তো মোটামুটি সব তরকারি শেষ, শুধু এই এক বাটি তরকারি ছিল। তো দুপুরে কিন্তু রান্না বান্নার ঝামেলা না থাকাতে আমি কিন্তু আজকে সংসারের অনেকগুলো কাজ গুছিয়ে নিতে পেরেছি। এটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগা কাজ করেছে। আর এদিক থেকে জুই বলল যে মা এই বিছানা চাদরটাও তুলে ফেলি। আসলে বিছানা চাদরটা বিছানো হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে। এই রোদের আর বৃষ্টির খেলার কারণে আমি কিন্তু চাদর টাদর ওইভাবে তুলছিও না। তো দেখা যায় ভালো করে যদি চাদর রোদে না শুকিয়ে রাখা হয় কেমন যেন একটা বিদঘুটে গন্ধ হয়ে থাকে। আর ভেজা ভেজা কোনো কাপড় চোপড় রাখতেও কোথাও কিন্তু ভালো লাগে না। তো বিছানা চাদরটা উঠিয়ে জুই কিন্তু খুব সুন্দর করে আগে বিছানাটা ছেড়ে নিল। আর এখন ফার্নিচারগুলো খুব সুন্দর করে এখন জুই ক্লিন করে নেবে। আর আমি চাদরটাও আর কি বিছিয়ে ফেলবো। সিথি গুলদার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, তুমি যদি পুরো দিনের কাজকর্ম সব কিছু লাইভ করেও দেখাতে তাও হয়তো আমি পুরোটা ধৈর্য সহকারে দেখতাম। তো সিথির এই কমেন্টটা পড়ার পর না আমি খুব হাসছিলাম। আসলে দেখেন ভালো লাগাটা এমন একটা জিনিস, কখন কোথায় কিভাবে যে ভালো লেগে যায় এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমার কাজকর্মগুলো আমার অনেক ভালোবাসার আপুরা আছে, সিথি আছে, তারপরে যেমন নুসরাত জাহান চৈতি আপু আছে, তার মধ্যে আমার ফ্যামিলির কিছু মেম্বাররা আছে যারা কিনা খুব ভালোবেসে আমার কাজগুলো দেখে থাকে। তো আমার কিন্তু তখন খুব ভালো লাগা কাজ করে এই ধরনের কমেন্টসগুলো যখন আমি পড়ি বা দেখতে পাই। একটা সংসার করার মধ্যেও কিন্তু অনেকটা গুণ থাকা দরকার। শুধু যে রান্না বান্না বা ঘর পরিষ্কার করা বা সব কিছু আর কি বলবো যে একটা সংসারে তো কাজের কমতি থাকে না, ঠিক না? তো সেই কাজগুলো যদি ভালোবাসা নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ যদি করতে পারেন তাহলে দেখবেন যে শরীরের মধ্যে ক্লান্তিও আসবে না বা আপনার সাথে তেমন একটা খারাপ লাগা কাজও করবে না। আমি কিন্তু অনর্গল কাজ করি, অনর্গল কাজ করার মধ্যেও কিন্তু আমার মধ্যে মাঝে মাঝে ক্লান্তি ভাবটা আসে না। তবে কাজ করার সময় অবশ্যই মনের ভিতরে আনন্দ থাকতে হবে। আর আনন্দ সহকারে কোনো কাজ করলে সেই কাজটা দেখবেন যে খুব সুন্দর এবং পরিপাটি হয়। এদিকে দেখেন আমার যে রাউডার রাখার যে সেলফটা আছে এটা এত প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। আমি যে পরিষ্কার করি না তা কিন্তু না, আমি এটা প্রায় সময় দেখা যায় কি এটা একদম সেট করা অবস্থাতেই পরিষ্কার করে ফেলি। তো আজকে জবাকে যখন বললাম যে এটা একটু পরিষ্কার করো, তো পরিষ্কার করতে গিয়ে বলতেছে আম্মু এটার আশেপাশে অনেক ময়লা জমে আছে, তার চাইতে পুরোটা খুলে তারপরে একদম ভালো করে একটু ডিপ ক্লিনই করে ফেলি। তো জবাকে বললাম যে তুমি খুলে দাও আমাকে, আর আমি ডিপ ক্লিনের কাজটা আমি না হয় করে ফেলি যেহেতু অনেকটা ময়লা আটকিয়ে আসছে। তো জবা দেখা যায় একটু আর কি জোর দিয়ে এটা পরিষ্কার করতে হয়েছে। আমি কিন্তু একটা তারের মাজনি দিয়ে তারপরে একটু ভিম লিকুইড বা ভিমবার সাবান দিয়ে এটা কিন্তু আমি খুব সুন্দর করে বোর্ডগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এটা পরিষ্কার করার পর এত ভালো লাগছিল আমার কাছে কি আর বলবো, একদম ধবধবে হয়ে গিয়েছে। তো এটা একদম কাপড়টা ভালো করে ভিজিয়ে তারপরে এটা ভালো করে চিপড়িয়ে এরপর কিন্তু বোর্ডগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম।
এটা এখন ফ্যানের বাতাসে আমি রেখে দিব। এটা ভালো করে শুকিয়ে গেলে জবা আবারও সেট করে রাউডারটা আর কি রেখে দিবে। এদিক থেকে কিন্তু জবা খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আজকে আমার সংসারের কাজগুলো কিন্তু আমরা 3 মা মেয়ে মিলেমিশে করেছি, কারণ একা হাতে কাজ করতে গেলে আমার কিন্তু অনেকটা সময় লেগে যেত। যদিও আমি হাসপাতাল থেকে এসেছি, আসার পর মনে হচ্ছিল যে না, আমার নিজের সংসারের কাজগুলো আমি যতক্ষণ পর্যন্ত নিজের হাতে না গুছিয়ে করতে পারবো ততক্ষণ কিন্তু আমার কাছে স্বস্তি মিলে না। তো এই দিক থেকে জবা ঘরটা ঝাড়ু দেওয়ার পরই আমি ফ্যানটা আগে একটু ঝাড়া দিয়ে উপরের ময়লাগুলো ফেলে রেখেছিলাম, আর এখন সাবান দিয়ে একটা মাজনি দিয়ে খুব সুন্দর করে ফ্যানটা আগে পরিষ্কার করে এরপর রুমালটা দিয়ে আর কি ফ্যানটা মুছে পরিষ্কার করে নিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের যে কোনো জিনিস হালকা পাতলা ময়লা থাকা অবস্থাতেই পরিষ্কার করে নেওয়ার জন্য। এতে করে দেখা যায় নিজেরও কষ্টটা কম হয় আর জিনিসগুলো নোংরা কম হয়। এখানে বেসিনটা গত 2-3 দিন যাবৎ পরিষ্কার করা হচ্ছে না, তো এত ময়লা জমে গিয়েছে। এটা যদি রেগুলার পরিষ্কার করা হয় তাহলে কিন্তু বেসিনটা দেখতে খুব ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু দেখেন কারেন্টটাও চলে গেল। তো আমি জুই জবাকে দুইজনকেই বলতেছিলাম যে ঘরটা তো মোটামুটি একটু ক্লিন করে রেখেছো, তো বেসিনটা একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রাখতে। যেহেতু এই জায়গাটা খাওয়া দাওয়া করার পর এখানে হাত মুখ ধোয়া হয় বা সকালে উঠে একটু ফ্রেশ হওয়া হয়, তো এই জায়গাটা কিন্তু সবার আগে ক্লিন রাখতে হয়। আর এটা যেহেতু একেবারে খাবারের টেবিলের পাশে, এই কারণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো একটু বেশি করতে হয়। তো এই দিক থেকে আমি এই যে লতার মতো গাছটা, এটা আমি বেসিনের পাশে আর কি রেখে দিলাম। আর এই দিক থেকে জুই দেখেন খুব সুন্দর করে আজকে হাত দিয়ে কিন্তু ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছে। সংসারের কাজগুলো যখন আমরা সবাই মিলেমিশে করি তখন কিন্তু সেই কাজগুলোতে কখনো কষ্ট হয় না। আমার 2টা মেয়ে আমি সবসময় চেষ্টা করি যে এমনভাবে কাজ করব দুপুরের পর যেন কোনো কাজ আর আমাদেরকে না করতে হয়। এখানে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, গরম পানি দিয়ে কিছু কাপড় ভিজাবো আর তার সাথে ডালটাও আমি রান্না করে নিলাম। আর যে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম এটা বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম। তো মোটামুটি এখন চুলার মধ্যে বসিয়ে রাখলে ডিপটা ছেড়ে দিবে আর কি, বরফটা ছেড়ে দিলে তারপরে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এটাও এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এই রান্নাটা করে রাখার কারণে কিন্তু আজকের কাজগুলো এতগুলো কাজ 3 মা মেয়ে মিলেমিশে করতে পেরেছি। আসলে রান্না করে এভাবে মাঝে মাঝে ডিপ ফ্রিজে রেখে দিলে পরে দেখা যায় কি মনের মতো করে সংসারের কাজগুলো করা যায়। আর রান্না আর সংসারের কাজ এই 2টা জিনিস যদি একসাথে করতে যাওয়া হয় তাহলে সেদিন কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এতগুলো সংসারে কাজ করার পরও কিন্তু আমি একদম খুব সুন্দর করে টাইম মতো আজকে খাবারটাও খেতে পেরেছি। তো এইখানে এই তো আজকে ডাল ভোনা ছিল আর তরকারি ছিল, এই 2টা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর খাওয়া দাওয়ার পর আমি এভাবে কিন্তু দুপুরের মধ্যে সব কিছু ক্লিন করে ফেলি। কখনো আমি সিঙ্কে অতিরিক্ত থালা বাসন জমিয়ে রাখি না। হঠাৎ দেখা যায় কি রাতের বেলা যেদিন খুব খারাপ লাগা কাজ করে সেদিন হয়তো মাঝে মাঝে রাতে আমার থালা বাসনগুলো জমা থাকে। এছাড়া কিন্তু আমি সিঙ্কের মধ্যে কখনো কোনো থালা বাসন জমিয়ে রাখি না। তো এদিক থেকে জবা যেহেতু সবার লাস্টে খেয়েছে, তো জবাকে বললাম যে প্লেটটা ভালো করে ধুয়ে এরপর সিঙ্কটা যেন ভালো করে একটু সাবান দিয়ে মেজে পরিষ্কার করে রেখে দেয়। কারণ যেহেতু খাওয়া দাওয়া হয়েছে অনেক তেল ঝোল পড়েছে প্লেট থেকে, তো সিঙ্কটা যদি এভাবে তেল কাস্টে হয়ে থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না। হাসপাতাল যাওয়ার আগেও কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি, সেদিন রান্নাবান্না বা হাট বাজার করেছিলাম। আবার হসপিটাল থেকে এসেও দেখতে পেলেন যে আজকে একটা দিনের মধ্যে কতগুলো কাজ আমি করে নিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।